হাবিবুর রহমান হাবিব, আপনার কাছে আসি। সুপ্রিম কোর্টের সচিবালয় বিলুপ্তকরণে যথেষ্ট সমালোচনা হচ্ছে। আপনাদের তো প্রতিশ্রুতি একটি ছিল যে বিচার বিভাগকে স্বাধীন করা, সেই জায়গা থেকে যে আপনার সুপ্রিম কোর্ট বিচারালয় বিলুপ্ত করলেন এবং সেক্ষেত্রে আমরা দেখলাম হাইকোর্ট একটু বিস্ময় প্রকাশ করেছে। আপনার মন্তব্য শুনতে চাই বিষয়ে। এটা আমি এই আপনার মুহূর্তে সিদ্ধান্ত থেকে সরে যাচ্ছেন কিনা? আমি না সরে যাচ্ছে না, এই মুহূর্তে আমি এই বিষয়টা মন্তব্য করতে চাই না, কারণ এই বিষয়টার ভিতরে অনেক কিছু আছে এবং আমার মনে হয় যে একটা পর্যায়ে এই ভুলটা বিএনপি করার কথা না। তাই কারণ বিচার ব্যবস্থাকে কুক্ষিগত করে প্রশাসনকে নিয়ন্ত্রণ রেখে যে টিকে থাকা যায় না, দেশে থাকা যায় না, স্বাভাবিকভাবে চলা যায় না, পালিয়ে যেতে হয়, এটা প্রমাণিত হয়েছে। আমরা সেই কাজটা কেন করব? এটা আমার এই ব্যাপার বক্তব্য। আর যে কথাটা এখানে তাহলে কি আপনাদের প্রস্তাবনা কি, মানে কেন করবেন? এখন তারা অন্য কোনোভাবে হয়তো আরো অন্যভাবে হয়তো করতে পারে। যেমন ধরেন আপনার এই যে দুদকের আইন, দুদক আইন সংশোধন করেছিল ইন্টারিম গভর্নমেন্ট। আগের আইনটা কি ছিল? আপনার 5,000 কোটি টাকা আপনি লুটপাট করেছেন, আপনার বিরুদ্ধে 5,000 কোটি মামলা হয়েছে, আরো 2,000 কোটি টাকা অদৃষ্ট হয়নি। আপনি টাকা দিলেও আপনাকে শাস্তি ভোগ করতে হবে, কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট হলো কিন্তু টাকাটা দিয়ে দিলে আপনি শাস্তি ভোগ করবেন না, তাহলে উৎসাহিত হয়ে গেলেন ওইটা ফেরত নিয়ে আসতে চাওয়ার। এটা ভালো দিক। আমি দুর্নীতি করব, আমার টাকা দিয়ে দেবো, আমি আর বাড়ি চলে গেলাম হাসতে হাসতে, তা তো হবে না, ওই জায়গাটা নিয়ে আসতেছে। তো এখন এই যে সুপ্রিম কোর্টের যেটা আর আপনার সচিবালয় যেটা ফিরিয়ে দেওয়ার কথা, যেটা না সেটা নিয়ে সরকারের অন্য চিন্তাভাবনা আছে, আর হয়তো সুন্দর হয়তো একটা চিন্তাভাবনা থাকতে পারে। যেমন সরকারের অনেকগুলি চিন্তাভাবনা, সুন্দর সুন্দর চিন্তাভাবনা আছে। আজকে আমার মনে হলো কি যে এই যে যখন আমরা গুলিস্তানে যাই, এই সদরঘাট, এই মিরপুর গাবতলি করে না, আজকে আমার মনে হয়েছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী বাসে সব উঠাচ্ছেন, বড় বড় নেতাদেরকে সব বাসে উঠাচ্ছেন, এক বাসে উঠাচ্ছেন। এটা অদ্ভুত সুন্দর একটা জিনিস। সব উঠে তারপরে সেদিন চাঁদপুরে যাওয়ার সময় কেউ কেউ পিছিয়ে পড়ছিল, বাসের যেমন এরা সব ঠেকানো গাড়ি আসার জন্য একটা স্লো করে আসে ঠেলে চলে এসছে। এত সুন্দর সুন্দর জিনিস করছেন, কিছু কিছু ক্ষেত্রে একটা সময় দিলাম, মনে হয় যে একটা সুন্দর জিনিস হবে বলে আমি মনে করি। এখন আমি আগের আমার ভাইদের আলোচনার সাথে আমি শরিক হতে চাই একটু। সেটা হলো যে এই যে একটা কথা হচ্ছে যে আওয়ামী লীগের ফিরে আসার ব্যাপারটা, এরা কোনোদিনও আর ফিরে আসতে পারবে না। কারণ হলো কি যে এরা এইবার যে একটা অপরাধ তো করেছে, ভোটার ব্যাংক নির্বাচন করেছে, দুর্নীতি করেছে, এগুলো করে এইবার যে কাজটা করলো যে তারা স্বাধীনতার নেতৃত্ব দানকারী সংগঠন, অস্বীকার করার কোনো উপায় নাই। আমি তো মুক্তিযুদ্ধে গিয়েছি। তো এখন কথা হলো তারা এবার ভোটটা দিল জায়গা বিশেষে, হয়তো তারা বিভিন্ন প্রার্থীকে পছন্দ করে দিয়েছে, তাদের মূল এটা ছিল জামাতকে ভোট দাও। আওয়ামী লীগের একজন মানুষ জামাতে ভোট দেওয়ার চেষ্টা বিষ খেয়ে মারা ভালো। তাদের রাজনীতির কথা বলবো, কিন্তু তারা কি তাই করেছে? আমার ওপেন নেমে পড়লো সব পরিষদ মেয়র আওয়ামী লীগের, সে জামাতের আপন ভাইরা প্রার্থীর ওপেন তারা ভোট করলো। এই করে তাদের অস্তিত্বটা বিলীন করে দিয়েছে। তাদের অস্তিত্ব জামাতের ভিতরে ঢুকে গেছে। জামাতের 31% ভোটে জামাতের নাই। কেন হবে জামাতের? তারা যুদ্ধের সময় তাদের কোনো অবদান নেই, দীর্ঘ আন্দোলন তাদের কোনো অবদান নেই। এইবার বৈষম্যবিরোধী আন্দোলনের সময় কিছু ছিল প্রকাশ্যে না, তারা তো শিবির তো প্রকাশ্যে ছিল না। এখন তাদের কেন ভোট দেবে? আওয়ামী লীগের ভোট দিয়েছে, আর বিএনপির বেঈমান বিশ্বাসঘাতক যারা, তারা স্বতন্ত্র প্রার্থী হয়েছিল, শেষ পর্যন্ত স্বতন্ত্র ভোট দিয়ে জিততে পারবে না বলে তারাও দাঁড়িপাল্লা দিয়েছে। আবার অনেকে নমিনেশন পায়নি, স্বতন্ত্র প্রার্থী হয়নি, তারাও বিএনপি প্রার্থীকে হারানোর জন্য তারাও ধানের শীষে ভোট দিয়েছে। এই দিয়ে তাদের পার্সেন্টেজ এটা গিয়েছে। এখন আওয়ামী লীগ কেন আসবে না, কেন এই জন্য বলে আওয়ামী লীগকে ডুবানোর জন্য দায়ী কারা বলেন তো? আমি বারবার বলতাম এই আওয়ামী লীগকে ডুবাবে এক শ্রেণীর সাংবাদিক, বুদ্ধিজীবী, পত্রিকার মালিক, টিভির মালিক, এরা হলো তাই। শেষ ডুবা যেদিন ডুবলো, ডুবার যেদিন কি উৎসব শুরু হলো, সে কবে? প্রধানমন্ত্রী গেলেন চীনে, এই সময় সাংবাদিক সম্মান করতে নানা প্রশ্নের এক কোন সাংবাদিক ফারজানের উপর প্রশ্ন করলেন। ফারজানের প্রশ্ন না করলে প্রভাস আমিন সম্পর্ক প্রশ্ন করে না, আর প্রভাস আমিন যদি ওই প্রশ্ন না করে তাহলে প্রধানমন্ত্রী বলে না যে আমি মুক্তিযোদ্ধার নাতিপতি চাকরি না দিকে রাজাকারের নাতিপতি চাকরি দেবো। এই যে উৎসব শুরু হয়, এই যে এই শুরু হয়ে গেল তাদের বিদ্যুৎ, কারা করলো? সাংবাদিকদের মাধ্যমে। এই বুদ্ধিজীবী, এই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, আমাদের দু একজন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এখন দেখি টেলিফোনে আসে,
সে মধ্যে মাঝামাঝি কথা বলে সরকার সমালোচনা করে, আমার পছন্দ হয়। আওয়ামী লীগের সময় যারা ঢাকা ইয়ের থেকে শুরু করে আরিফিন সিদ্দিকী থেকে শুরু করে মিজান থেকে শুরু করে এমনভাবে ডিপেন্ড করতো যে সে বলে ভাইস চ্যান্সেলর হওয়া যুবলীগের প্রেসিডেন্ট হওয়া অনেক ভালো। এইরকম যদি আমাদের প্রধানমন্ত্রী কিন্তু উনি বলছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী কিন্তু বলছেন যে এত বেশি হওয়ার দরকার নেই। আমাদের সাংবাদিক ভাইরা তো অনেক অখুশি হচ্ছে, হ্যাঁ দুদিন আমরা ছিলাম, এখন আমাদের এখানে বলছে, ওই কথা বলছে না, বলছে যে নিরপেক্ষভাবে কথা বলতে হবে। সরকারের দোষ ত্রুটি গুণ যদি না বলা হয় তাহলে সরকার সঠিক পথ দাবি করে। যেমন আমি ঠিক আছে, এই যে আমি এই যে এইটুকু বলি শেষ করি, আমি যেমন যে ডিজেলের দাম বাড়ার কারণে আমি কিন্তু চরমভাবে আমি কিন্তু টকশোতে বলেছি, আপনি অকটেন 200 টাকা করেন, পেট্রোল 190 টাকা করেন, ডিজেলের দামটা আপনি বাড়ায় না। ডিজেলের 15% দাম বাড়াতে গিয়ে ধরেন 5,000 কোটি টাকা, সরকার 10,000 কোটি টাকা সেভ করবে, 1 লক্ষ কোটি টাকার উপরে ক্ষতি হয়ে গেছে। ক্ষতি হয়ে যাবে।